হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের তানজিমুল ভাইয়া। আজকে যে টপিকটার উপর ক্লাস নেব সেটা হলো আইসিটি। একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই পার্টটা মানে এই চ্যাপ্টারটা দুইটা পার্টে বিভক্ত, যেটাকে আমরা 3.1 বলি, মানে প্রথম পার্টটা যেটাকে সংখ্যা পদ্ধতি বলা হয়, আর দ্বিতীয় পার্টটা যেটাকে আমরা ডিজিটাল ডিভাইস বলি। তো আমরা আজকে সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাস করব, মানে প্রথম পার্টটার প্রথম ক্লাস আমরা সিকোয়েন্সুয়ালি এই ক্লাসগুলো আলোচনা করব, যেটা তোমাদের একাডেমিকের জন্য। আচ্ছা, সংখ্যা পদ্ধতির আলোচনা এখানে সংখ্যা পদ্ধতি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা আছে, বা এই চ্যাপ্টারে কোন কোন বিষয়গুলো নিয়ে পড়া হবে সেগুলো এখানে লেখা আছে। আমরা টপিকগুলো পড়বো, এগুলো অটোমেটিক হয়ে যাবে। আমরা এইসব আলোচনায় না গিয়ে আমরা ডিরেক্ট ক্লাস শুরু করি। আচ্ছা, এখন এখানে সর্বপ্রথম যে আলোচনাটা আমাদের আছে সেটা হলো সংখ্যা পদ্ধতির ইতিহাস। সংখ্যা পদ্ধতি আমাদের কাছে কিভাবে আসলো? আচ্ছা, সংখ্যা পদ্ধতির কথা চিন্তা করতে গেলে আসলে আমরা যেটা বই থেকে পড়ি, আমি বইয়ের দিক থেকে যদি তোমাদের এক্সপ্লেনেশনগুলো দিই তাহলে এরকম যে আমরা একটা সময় কথা বলতে পারতাম না, ভাষা শিখছি, তারপর তোমরা হচ্ছে এই সংখ্যা গণনা শিখছি, মানুষজন জঙ্গলে দল বাঁধে বেরোতো, আমরা বইয়ের কথাগুলোই বলতেছি। ঠিক আছে, বাস্তবতা কি বা আমাদের অন্যান্য দৃষ্টিকোণ থেকে এর এক্সপ্লেনেশনটা কি আমি সেদিকে না গিয়ে বইয়ের কথাগুলো বলতেছি। এখন বিষয়টা হলো যে সংখ্যার যখন গণনা শুরু হয় তখন সর্বপ্রথম আমরা হচ্ছে ছোটোখাটো কিছু জিনিস দলবদ্ধভাবে মানুষ যখন ঘুরে বেড়াইতো তখন ছোটোখাটো জিনিস হিসাব নিকাশ করার প্রয়োজন পড়তো। তখন কি করতো, তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে ছোট ছোট পাথর, নুড়ি পাথর কিংবা শামুক আরও বিভিন্ন জায়গায় বা কোনো দেওয়ালের মধ্যে কোথাও দাগ কেটে এভাবে হিসাব নিকাশ শুরু করতো। আচ্ছা, এভাবে হিসাব নিকাশ শুরু করতো, এরকম করে চলতে থাকতো। এরকম করে একটা সময় মানুষজনের বেশি হিসাব নিকাশ করার প্রয়োজন পড়ছে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে এখানে একটা ইনফরমেশন দেখো যে স্টিল নাও ব্রাজিলের মধ্যে যে পিরাহা নামের মানে তোমার হচ্ছে আদিবাসীরা আছে, এরা কিন্তু 1-2 বেশি গুনতে পারে না। এর চাইতে বেশি যে কোনো সংখ্যার হলেই তারা বলে অনেক, মানে অনেক। আর পরবর্তীতে হিসাব নিকেশে যায় না, ওরা শুধু হিসাব নিকেশ করে 1 আর 2। আচ্ছা, এরপরে এখন আমরা যেটা আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে পরবর্তীতে যখন সংখ্যা আবিষ্কার করার দরকার হইলো, এর মধ্যে সবচেয়ে বেশি যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা হচ্ছে মিশরীয় সভ্যতার মানুষজনেরা। এই মিশরীয় সভ্যতায় সংখ্যা গণনার যে পদ্ধতি বা সংখ্যা গণনা করতে হবে বা বড় সংখ্যা গণনা করতে হবে, এর হিসেব নিকেশগুলো তাদের কাছ থেকে সর্বপ্রথম পাওয়া যায়। তারা যে পদ্ধতিটা বা যেইভাবে সংখ্যা গণনা করতো, তারা যেই প্রতীকগুলো ব্যবহার করতো, ধরো আমরা যদি বলি আমরা হচ্ছে ওই যে গণনার জন্য 0, 1, 2, 3, 4 এরকম করে গণনা করি, 0 একটা সিম্বল বা 1 একটা, তো এরকম ওরা কিছু সিম্বল ব্যবহার করতো যেগুলোকে হায়ারোগ্লিফিক্স বলা হতো। এখানে দেখো এই যে এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে যে এই যে হায়ারোগ্লিফিক যেটা হচ্ছে মিশরীয়, যে হায়ারোগ্লিফিক বা মিশরীয় চিত্রলিপি, যা বহুবচনে আমরা মিশরীয়রা তোমার হচ্ছে হায়ারোগ্লিফিক্স বলতো। আচ্ছা, এই হায়ারোগ্লিফিক হলো পবিত্র চিহ্ন, এই যে উৎকীর্ণ পবিত্র চিহ্ন এর অর্থ। এটা অনেক সময় এমসিকিউতে আসে, পড়বা। তোমাদেরকে যদি আমি বলি সেক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, ওই যে আমরা অনেক সময় পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে যে মিশরীয় পিরামিড, এই পিরামিডের মধ্যে বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও দেখলে দেখবা যে পিরামিডের ভিতরে বা পিরামিডের আশেপাশে যে উপাসনালয়গুলো আছে সেগুলোর মধ্যে দেওয়ালের মধ্যে কিছু চিত্র আর্ট করা। তো এজ ইউজুয়াল দেখে এগুলো বোঝা যায় না, কিন্তু যারা হচ্ছে এগুলো নিয়ে গবেষণা করে তারা কিন্তু ওগুলোর এক্সপ্লেনেশন আমাদেরকে অনেক সময় দেয়। তো সেখানে যে সিম্বলগুলো ব্যবহার করা হয় ওগুলো হচ্ছে হায়ারোগ্লিফিক্স। এটার মাধ্যমে সংখ্যা পদ্ধতির বেশ কিছু সংখ্যা হিসাব করা শুরু করা হয়েছিল। তো তাদের মানে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গণনার জগতে। তো তাদের সময়টা কেমন? তাদের সময়টা হচ্ছে এই যেখানে দেওয়া আছে, যেটা হচ্ছে খ্রিস্টপূর্ব প্রায় 3400 বছর আগে। আচ্ছা, এইভাবে আমরা প্রথম সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটা ধারণা পাইলাম বা একটা হিসেব নিকেশ পাইলাম। আচ্ছা, এর সমসাময়িক আশেপাশের সময়ে আরেকটা সভ্যতা থেকে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে হিসেব নিকেশ পাই, সেটা হলো সুমেরিয়ান বেবিলিয়ান সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি বর্তমানে, যেটা হচ্ছে আমাদের হিন্দু আরবীয় বলা হয়, এই সংখ্যা পদ্ধতিতে আমরা কিন্তু যে 10 ভিত্তিক 0, 1, 2, 3 মানে ইংরেজি বা বাংলায় বললে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9-এর পরে 10-এ যে যাই, 9-এর পরে যখন 10-এ যাই তখন আমরা কিন্তু ওই যে 0 আর 1 মানে 1 আর 2 শূন্যকে ব্যবহার করে 10 বানাই। তো তারপরে ওগুলো কিন্তু আমরা এই যে অঙ্কগুলো যেটা 0 থেকে 9 পর্যন্ত 10টা, এগুলোকে ব্যবহার করে করে বড় সংখ্যা বানাই। তো আমাদের কিন্তু মেন বেস কি 0 থেকে 9 পর্যন্ত 10টা, এই জন্য আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে 10 ভিত্তিক। তো এইখানে এই যে সুমেরিয়ান বেবিলিয়ান যে সভ্যতা ছিল তাদের সংখ্যা পদ্ধতিটা ছিল 60 ভিত্তিক 60, আর মিশরীয়নরা যে সংখ্যা পদ্ধতি সেটা ছিল 10 ভিত্তিক। এগুলো এমসিকিউর জন্য পড়তে হয়। 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি স্টিল নাও ব্যবহার করা হয়। তোমরা খেয়াল করে দেখো, আমরা যখন ওই যে তোমার সময় দেখি ঘড়িতে তখন কিন্তু 60 দিয়ে হিসাব হয়, যে 60 মিনিট 60 সেকেন্ড। আচ্ছা, 60-এর পর কিন্তু ওখানে 61 হয় না, আবার 0, 1-এ চলে আসে।
আবার এদিকে তোমাকে যদি বলি এর আরেকটা উদাহরণ স্টিল নাও আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কোণ পরিমাপের ক্ষেত্রে ওই যে ডিগ্রি, তারপর হচ্ছে মিনিট, ডিগ্রি, এই যে কোণগুলো পরিমাপ করি তখন কিন্তু 60 ব্যবহার করি। আর এটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হলো যে এই 60 এর কনসেপ্টটা কিভাবে আসলো, 60 এর কনসেপ্টটা কিভাবে আসলো। তোমাদেরকে যদি আমি হিসেবটা দেখাই, তুমি দেখো আমরা কিন্তু এক হাত দিয়ে 20 পর্যন্ত হিসাব করি, একটা আঙ্গুলে 4 নিই, 1 2 3 4 এরকম করে আমরা একটা আঙ্গুলে 4 নিই, তো এরকম করে আমরা কিন্তু এখানে 20 পর্যন্ত হিসাব করি। আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি যে এইখানে 4 না গুণে তুমি চিন্তা করো এখানে আমাদের আঙ্গুলের মধ্যে যে হাড়ের টুকরোগুলো আছে কয়টা, 3টা, 1 2 3, 1 2 3, তাহলে একটা আঙ্গুলে যদি আমরা 3 গুনি, 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই আঙ্গুল দিয়ে আমরা এখানে কয়টা গুনতে পারতেছি, 12টা। তাহলে এখানে যদি আমরা 12টা গুনতে পারি, তাহলে 12টা গুণে একবার শেষ হয়ে গেলে একটা আঙ্গুল আমরা এই হাত দিয়ে ধরলাম, তারপর আমরা আবার 1 2 3 এরকম করে আমরা 12 পর্যন্ত গুনলাম, এখানে আরেকটা আঙ্গুল ধরলাম, আবার 12 পর্যন্ত গুনে আরেকটা আঙ্গুল ধরলাম। তো এরকম করে আমরা কন্টিনিউয়াসলি কয়বার গুনতে পারতেছি, 12 পর্যন্ত 5 বার, আর 5-এর সঙ্গে 12 গুণ করলে কত হচ্ছে, 60। আর এই জন্য এখানে কিন্তু ওই যে 12 ঘন্টা এরকম একটা কনসেপ্ট আসছে। তো 12 ঘন্টা এবং হচ্ছে এই যে 60, এই কনসেপ্টগুলো ওরা এভাবে হিসাব করতো, মানে আঙ্গুলের সহজে হিসাব করতো। তো এই সভ্যতা থেকে 60 এর ধারণা পাই, এটা তোমাদেরকে এমসিকিউর জন্য পড়তে হবে। আর তোমার হচ্ছে মিশরীয় থেকে 10 ভিত্তিক পাওয়া যায়, এগুলো পড়তে হবে। আরও কিছু সংখ্যা পদ্ধতি ছিল, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা পদ্ধতি হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি, এগুলো হলো উল্লেখযোগ্য। আচ্ছা, মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক, এখানে 3 লেখা আছে, এখানে ভুল হয়েছে, মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক। ইভেন এটা তোমাদের হচ্ছে এই বোর্ডের এমসিকিউতেও আসছে সম্ভবত 24 সালে, আমি যদি ভুল না করি, মানে বোর্ডের এমসিকিউতে আসছে, এটা কনফার্ম। মায়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে 20 ভিত্তিক, আর রোমান সংখ্যা পদ্ধতি এই যে 10 ভিত্তিক, যেটা আমরা বললাম 60। বাকি সংখ্যা পদ্ধতিগুলো তোমরা পড়বা, তার মধ্যে রোমান মায়ান বেশি ইম্পর্টেন্ট। আর এগুলো আসছে সামনের দিকে, তোমার হচ্ছে এই যে বেবিলিয়ন সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক, এগুলো আসতেই পারে। আমরা এই সংখ্যা পদ্ধতি তখন যখন গণনা করতাম, দেখো রোমান সংখ্যা পদ্ধতি কিন্তু তোমার হচ্ছে জিরো নাই, তোমরা খেয়াল করে দেখবা, মানে আগের সংখ্যা পদ্ধতিগুলোতে তেমন জিরো ব্যবহার করা হতো না। তোমরা খেয়াল করে দেখবা, যদি তোমরা কখনো রোমান সংখ্যা পদ্ধতির যে চার্টটা আছে, এটা যদি এতগুলো নাও জানো, তোমরা যদি সার্চ করো তাহলে দেখবা CM এরকম বিভিন্ন অ্যালফাবেট ইউজ করা হয়, লাইক 50-এর জন্য একটা, 100-র জন্য একটা। তো বড় বড় সংখ্যাগুলো এরকম করে বিভিন্ন জিনিস দিয়ে প্রকাশ করা হতো। তো এখানে কিন্তু জিরো ব্যবহার করা হতো না। তো জিরো ব্যবহার করাটা যে কতটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, এটা কিন্তু আমরা এখন বুঝি, যে একটা একের নিচে বা কোনো সংখ্যার পরে যখনই শূন্য দিয়ে দিয়ে সংখ্যাটা অনেক বড় হয়ে যায়, তার মানে জিরো খুবই ইফেক্টিভ একটা সংখ্যা। সংখ্যা পদ্ধতি কিন্তু শুরুর দিকে এর ব্যবহার ছিল না। এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, সেটা হলো এই সংখ্যা পদ্ধতিতে যে জিরো ব্যবহার শুরু হয়, এটা ভারতবর্ষে সর্বপ্রথম শুরু করা হয়। তো ভারতবর্ষে যখন এটা শুরু করা হয়, তখন কিন্তু যে খ্রিস্ট ধর্মের যে মানে যারা সিনিয়র ছিল, যারা মানে তোমার হচ্ছে ধর্মযাজক টাইপের যারা ছিল, তারা কিন্তু এই শূন্যকে ব্যবহার করতে দিত না। মানে কাহিনীটা হলো এরকম যে শূন্য কথাটার কনসেপ্ট আসছে কোথা থেকে, কোনো কিছু না থাকা থেকে, মানে কোনো কিছু নাই তাহলে এটা শূন্য, ফাঁকা বা শূন্য। এখন কোনো কিছু না থাকা তো ভালো কিছু না, কোনো কিছু থাকা ভালো, না থাকা ভালো না, বা মঙ্গল কিছু না। এই কনসেপ্ট থেকে তারা এই জিরোকে শয়তানের সংখ্যা বলতো। এটাও কিন্তু আমাদের বোর্ডে আসা এমসিকিউ, এই তথ্যগুলো পড়তে হবে। তো জিরোকে শয়তানের সংখ্যা নামে আখ্যায়িত করছিল, এবং ওরা চাইছিল যে এটা যেন ব্যবহার করা না যায়, ওরা ঠেকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করছিল। তারপর আমরা দেখছি যে এখন বর্তমানে জিরো ব্যবহার করা হয় এবং এটা আপগ্রেড হয়ে গেছে। তো এটা এমসিকিউ জন্য পড়তে হয় যে ভারতবর্ষে সর্বপ্রথম শূন্যের ব্যবহার শুরু হয়। এইখানে আরও কিছু ইনফরমেশন আছে, এগুলো পড়ে নিবা, কিছু ইনফরমেশন আমরা সামনে পড়তে পারবো, এগুলো আমাদের এমসিকিউর জন্য পড়তে হবে। আচ্ছা, এখন দেখো আমরা যদি এরপরে আসি, তাহলে সংখ্যা পদ্ধতি সম্পর্কে, সংখ্যা পদ্ধতি মানে সংখ্যার ইতিহাস জানলাম। এরপর সংখ্যা পদ্ধতি সম্পর্কে এই দেখো বোর্ডে কয়ের জন্য কোশ্চেন আসছিল যে সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, তাহলে সংখ্যা দিতে হবে। সংখ্যাকে প্রকাশ করা ও গণনা করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সকল তোমার হচ্ছে সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, তাকে অঙ্ক বলা হয়, তাকে অঙ্ক বলা হয়। এখন অঙ্ক বলা হয়। এখন দেখো তারপরে যে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক। আচ্ছা, এইখানে বিষয়টা হলো এরকম, এই যে এক্সাম্পলটা দেওয়া আছে, আমি যদি এক্সাম্পলটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে বিষয়টা এরকম যে এখানে যেমন 34 লেখা হয়েছে, তো এখানে 34 লেখা হয়েছে, এইখানে এই যে 4 একটা অঙ্ক আর তোমার হচ্ছে 3 একটা অঙ্ক, দুইটা মিলে 34 হয়েছে। কথা বোঝা গেছে? তার মানে দুইটা অঙ্ক মিলে একটা হচ্ছে তোমার সংখ্যা তৈরি করা হয়েছে। তো এগুলোকে অঙ্ক বলা হয়, এটাকে সংখ্যা বলা হয়। সংখ্যা পদ্ধতি কাকে বলে, এগুলো তোমরা পড়ে নিবা। সংখ্যা পদ্ধতিকে
মেজরলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, প্রকারভেদ দুইটা মেজরলি, একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, স্থানিক সংখ্যা পদ্ধতি আর অস্থানিক সংখ্যা পদ্ধতির বিষয়টা কিরকম? আচ্ছা, এই ক্ষেত্রে তোমাকে যদি আমি বলি সেটা হলো যে যখন যখন কোনো সংখ্যা কোথায় আছে এই স্থানের উপর ভিত্তি করে এর মান তৈরি হয়। যেটা বোঝাতে চাইলাম সেটা হলো, ধরো তোমাকে যদি আমি এক্সাম্পল দিই, ধরো 512 এটা একটা সংখ্যা, আর তোমাকে যদি আমি বলি 251 এটা আরেকটা সংখ্যা। তো খেয়াল করে দেখো এই সংখ্যাটার এইখানে যে 2 আছে এটা 2 বোঝায়, আর এখানে যে 1 আছে এটা 10 বোঝায়, কারণ এটা দশকের স্থানে আছে, এগুলো আমরা জানি। আর এইখানে যে 5টা আছে এটা হচ্ছে 500 বোঝায়, কারণ এটা শতকের ঘরে আছে। আবার এর কথা যদি বলি, এখানে 1টা 1 বোঝায়, আর এখানে 5টা 50 বোঝায়, আর এখানে যে 2টা আছে এটা কিন্তু 200 বোঝায়। আচ্ছা, যখন এই দুইটা এককের ঘরে থাকতেছে তখন এ শুধুমাত্র 2, কিন্তু যখন এই দুইটা শতকের ঘরে থাকতেছে তখন এটা হচ্ছে 200। তার মানে এর স্থান কোথায় তার উপর ডিপেন্ড করে তার মান তৈরি হয়। এ কখনো 2-এর কাজ করে, কখনো 20-এর কাজ করে, কখনো 200 2000-এর কাজ করে। এটা কিসের উপর ডিপেন্ড করে? স্থানের উপর ডিপেন্ড করে। এবং ওই স্থানে স্পেসিফিকভাবে দশকের স্থানে যে থাকবে সে 10-এর কাজ করবে বা 10 গুণ হয়ে যাবে, এগুলো আমরা জানি, ছোটবেলা থেকে শিখে আসতেছি। তো এই সংখ্যা পদ্ধতিগুলোকে আমরা বলি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। যারা এরকম স্থানের উপর ভিত্তি করে যাদের স্থানিক মান আছে তাদেরকে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে থাকি। আমরা যেগুলো সামনে ব্যবহার করি মোটামুটি সবই স্থানিক। তাহলে ওই স্থানিক সংখ্যা পদ্ধতি নন পজিশনাল কোনগুলা? নন পজিশনগুলো হলো যেগুলো হচ্ছে ওর পজিশনের উপর ডিপেন্ড করে না। আমি তোমাকে যদি রোমান সংখ্যার কথা বলি, তাহলে রোমান সংখ্যার ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, রোমান সংখ্যার ক্ষেত্রে আমরা যে 1, তারপর হচ্ছে 2, তারপর 3, 4, দেন 5, দেন হচ্ছে 6, এরকম করে সংখ্যাগুলো লিখি। আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি যে এখানে 2টা 1 আছে, তাহলে মানে এটা 1, এটা তাহলে যদি 1 1 হয়, আচ্ছা আমরা যদি 1 1 এইভাবে লিখতাম তাহলে এটা কি হইতো? 11 না? যে এটা 1 আর কিন্তু এটা হচ্ছে 10, মিলে এটা কি হইতো? 11 হইতো। কিন্তু বাস্তবে এটা কি 11 না, এটা 2। আবার তুমি চিন্তা করে দেখো, এই যে এটার কথা যদি তুমি চিন্তা করো, তাহলে এককের ঘরে কত আছে? 5, তাহলে ধরো এটা 5। আর দশকের ঘরে কোনটা আছে? 1, তার মানে এটা 10। সব মিলে এটা কত হওয়ার কথা? তাহলে 15 হওয়ার কথা, বাট এটা কিন্তু 15 না। বা এটার বেলা চিন্তা করো, এটা এককের ঘরে আছে 1, তাহলে এটা হলো 1, আর এটা দশকের ঘরে আছে 5, তার মানে 50, তাহলে এটা 51। এটা কি 51? এটা কি 15 না? স্থানের উপর ডিপেন্ড করে না। তাহলে এই যে স্থানের উপর ডিপেন্ড করে না যারা, তারা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখন এখানে যে বিষয়টা হলো সেটা হলো যে এই যে স্থানিক আর অস্থানিক সংখ্যা পদ্ধতি, আচ্ছা তার সঙ্গে একটা জিনিস অ্যাড করে রাখি, যদিও এটা নন পজিশনাল মানে স্থানের উপর ডিপেন্ড করে না, তারপরও এখানে যে হিসেবটা করা হয় রোমান সংখ্যা পদ্ধতিতে, সেটার হিসেবটার কনসেপ্টটা এরকম যে যখন, যেমন আমরা যদি বলি 10-এর কথা তাহলে এইভাবে লিখি, আর যদি 11-এর কথা বলি তাহলে এইভাবে লিখি। x 10 বোঝায়, আর একটা টান যেটাকে আমরা 1 বোঝাচ্ছি। মনে রাখবা, যখন বড় সংখ্যার আগে ছোট সংখ্যা থাকে তখন ওই ছোট সংখ্যাটা বড় সংখ্যা থেকে বিয়োগ হয়, আর যখন বড় সংখ্যার পরে ছোট সংখ্যা থাকে তখন বড় সংখ্যাটার সঙ্গে ওটা যোগ হয়, যার কারণে এটা 11 আর এটা হচ্ছে 9। সিমিলারলি ভাবে 5 এর সামনে ছোট সংখ্যা থাকার কারণে বিয়োগ হয়, এটা হচ্ছে 4, আর পরে যোগ হয়, ছোট সংখ্যা যোগ হয়, ওটা হচ্ছে 6। তো এইভাবে রোমান সংখ্যা কাজ করে, বাট এটা পজিশনাল না, নন পজিশনাল। নন পজিশনাল আর কারা আছে? এগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ। যেমন রোমান সংখ্যা, যেটা আমরা মাত্রই দেখলাম, মেয়ান সংখ্যা, যেটা আমরা 20 ভিত্তিক বললাম। আচ্ছা, 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, মেয়ান সংখ্যা 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা আমি আমি মানে নিজে থেকে এটা রিলেট করছি, আমি জানি না এটার কনসেপ্টটা মানে এটা অ্যাকচুয়াল কিনা। তোমরা খেয়াল করে দেখবা গ্রামের মধ্যে কিন্তু 20 ভিত্তিক কিছু হিসেব নিকেশ করা হয়। বিশেষ করে আমি নোটিস করছি যে 20 কথাটা বলে, বিশেষ করে আমি নোটিস করছি তোমার দেখবা যে ধানের যে খড় আছে ওই খড়গুলো যখন হিসেব করা হয় তখন কাউন্ট বা এই টাইপের একটা হিসেব নিকেশের মানে তারা করে বা আসে, সেখানে দেখবা যে 20-এর পরে গিয়ে আবার নতুন করে হিসাব করে, মানে যায় 20-এ শেষ হয়, তাহলে 20 ভিত্তিক একটা সংখ্যা হিসেব করে তারা। তো আমার মনে হয় যে ওটা একটা উদাহরণ হতে পারে। তো ওটা আসলে ওই যে মায়ান সভ্যতা থেকে আসছে কিনা এটা আমার জানা নেই। আচ্ছা, টালি এটা হচ্ছে পজিশনের উপর ডিপেন্ড করে না, আর হায়ারোগ্লিফিক্স এটা হচ্ছে মিশরীয় সভ্যতা থেকে পাইছি, এটা পজিশনের উপর ডিপেন্ড করে না, যার কারণে এই সংখ্যা পদ্ধতিগুলোকে আমরা বলি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা আজকে যে ক্লাস করলাম এই ক্লাসে মূলত সংখ্যা পদ্ধতির ইতিহাস পড়লাম, এবং আমরা তার পরবর্তীতে এই যে পজিশনাল এবং নন পজিশনাল এবং সংখ্যা পদ্ধতির সংজ্ঞা পড়লাম। এখান থেকে মেনলি আমাদের হচ্ছে এমসিকিউ, কখনো অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে পজিশনাল নন পজিশনাল নিয়ে, তবে বেশিরভাগ সময় এখান থেকে আমরা জ্ঞানমূলক আর এমসিকিউ পাই। তো এখান থেকে জ্ঞানমূলক আর এমসিকিউর ইনফরমেশনগুলো আমাদেরকে পড়তে হবে। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি পরবর্তী টপিকগুলো আলোচনা করব। আজকে এই পর্যন্তই।
ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।